লেখিকা শাশ্বতী রায়ের মধুরেণু সমাপয়েত। বাজারটা সেরে সবে বাড়িতে ঢুকেছি। ঘেমো পাঞ্জাবি থেকে প্রায় যুদ্ধ করে নিজের শরীরটাকে মুক্ত করার চেষ্টা করছি। ঠিক তখনই মোবাইলে সুরেলা ধ্বনি। ঘামে সেটে যাওয়া পাঞ্জাবি থেকে নিজেকে মুক্ত করার চেয়ে ফোনটা ধরাই শ্রেয় মনে করলাম। হ্যালো হ্যালো রজত, অনিমেষ বলছিলাম। অনিমেষ সেনগুপ্ত? না ভাই, অনিমেষ পাল, বেহালার। ও হ্যাঁ হ্যাঁ, বলো। তুমি তো ব্যস্ত মানুষ ভাই, তোমার সাথে কথা বলার জন্য তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অনিমেষের কথার শ্লেষটুকু গায়ে মাখলাম না, একটু হেসেই উত্তর দিলাম। কি যে বলো, বন্ধুদের আবার অ্যাপয়েন্টমেন্ট? সে তোমার মহানুভবতা, না হলে তুমি যে পোস্টে আছো তাতে যে কারোর মাথা ঘুরে যাবে। স্তুতিটুকু হৃদয়ে পৌঁছবার আগে গায়ের ঘামে আটকে গেছে, চটচট করছে গা। বিরক্তি চেপে বললাম, তা বলো, হঠাৎ আমায় মনে পড়ল? বলছি, তুমি তো আমার বাড়িটা দেখেছো, আর প্ল্যানটাও তোমায় দেখিয়েছিলাম। হ্যাঁ দেখেছিলাম, তো কি সমস্যা হলো? সমস্যা একটা হয়েছে বটে। আমি সামনের দিকে একটা বারান্দা বানাতে চাইছি, কাজও শুরু করে দিয়েছি, কিন্তু গতকাল হঠাৎ তোমাদের কর্পোরেশনের লোকজন এসে কাজ আটকে দিয়েছে। কেন? বারান্দাটা কি প্ল্যানে ছিল না? না মানে, বুঝে গেলাম অনিমেষের ফোনের উদ্দেশ্যটা। গলার স্বরে একটু গাম্ভীর্য ফুটিয়ে বললাম, প্ল্যানে না থাকলে তো ব্যাপারটা বেআইনি। রাখো তো আইন। পাড়া থেকে কোন ব্যাটার ছেলে হুড়কো দিয়েছে, তার জন্য আমার এতগুলো টাকা গর্তে ঢুকে বসে আছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো অনিমেষ, এতে আমার কিছু করার নেই, নিয়ম মেনেই যা হবার হবে। একটুক্ষণ চুপ করে রইল অনিমেষ, তারপর চাপা স্বরে বলল, তুমি চাইলেই কিন্তু সব হয় রজত। সামনের মাসের 1 তারিখে যখন বেহালা আসবে, পারলে আবার একবার আমার বাড়িটার পজিশন দেখে যেও। ফোন রেখে দিয়েছে অনিমেষ। আমার কান মাথা ভো ভো করছে। প্রতি মাসের 1 তারিখে যে আমি বেহালা যাই সে কথা অনিমেষ জানল কি করে? দেবী স্নানের জন্য তাড়া দিচ্ছে। বাথরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইলাম। শাওয়ারের জলধারায় ঠান্ডা হচ্ছিল শরীর, কিন্তু মনের জ্বালা জুড়ায় না। একটাই প্রশ্ন পাকে পাকে বেঁধে ফেলছে আমায়, অনিমেষ জানল কি করে? তবে কি প্রমীলা অনিমেষকে কিছু বলেছে, নাকি অনিমেষই নিঃশব্দে অনুসরণ করে চলেছে আমায়? কই টের পাইনি তো। দুশ্চিন্তায় মাথা কাজ করছিল না আমার। স্নান সেরে ঘরে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দেবী এসে ডাকতে ধর্মড়িয়ে উঠে বসলাম। এই অবেলাতে ভোস ভোস করে ঘুমাচ্ছ কেন? আড়মোড়া ভেঙে বললাম, বুঝতে পারিনি, কখন যেন চোখটা লেগে গেছিল। চলো খেতে চলো, 2:30 বেজে গেছে। দেবী ঘর থেকে বেরিয়ে যেতে ধীরে ধীরে নামলাম বিছানা থেকে। অবেলায় ঘুমিয়ে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করছে। বাথরুমে গিয়ে ভালো করে চোখে মুখে জল দিলাম। মুখটা মুছতে মুছতে আয়নায় চোখ পড়ে গেল। কিরকম যেন চোরের মতো দেখাচ্ছে আমাকে, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। খেতে বসেও বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। আমার আচরণ দেখে দেবীও যেন একটু বিরক্ত হলো। রান্না পছন্দ হয়নি বুঝি বাবুর? দেবীর কথায় তাড়াতাড়ি একটু সপ্রতিভ হবার চেষ্টা করলাম। না না, কেন বলো তো? খাচ্ছ না কেন তাহলে? সবই তো তোমার পছন্দের আইটেম। এই তো খাচ্ছি। দেবীর ধারণা ভুল প্রমাণ করার জন্যই তাড়াতাড়ি 1 গ্রাস ভাত মুখে তুললাম। আর চোখে একবার দেখলাম দেবীর দিকে। এক দৃষ্টে তাকিয়ে রয়েছে আমার দিকে। দ্রুত চোখ নামিয়ে নিলাম। এরকম অস্বস্তিকর পরিস্থিতিতে অর্জুনকে খুব মনে পড়ে আমার। অর্জুন আমাদের একমাত্র ছেলে, ক্লাস 6-এ পড়ে। হস্টেলে থেকে পড়াশোনা করছে। মাসে 2 বার আমরা তার সাথে দেখা করতে যাই। ছেলেও আসে ছুটি ছাটায়। ও বাড়িতে আসলে তাও বাড়িটা একটু ভরা ভরা লাগে, না হলে বড্ড শূন্য এই বাড়ি। তাও তো আমি বাড়িতে থাকি মাত্র কয়েকটা ঘন্টা, কিন্তু দেবী সারাটা দিন কিভাবে কাটায় কে জানে। বিয়ের আগে থেকে দেবী একটা স্কুলে চাকরি করত, বিয়ের পরেও সেটা বজায় রেখেছিল, কিন্তু অর্জুন হবার পর দেবী নিজেই চাকরিটা ছেড়ে দিল। আমিও বারণ করিনি। সত্যিই তো, দেবী না থাকলে অর্জুনের দেখভাল করা সত্যি অসম্ভব হয়ে পড়ত।
মাসখানেক হলো দেখছি পাড়ার কটা ছেলে মেয়েকে নিয়ে বিকেলের দিকে ইংরেজি ক্লাস বসায় দেবী, তবে পয়সা নেয় না কারোর থেকে। থাক, যে যেভাবে ভালো থাকে। খেতে খেতে হঠাৎ নীরবতা ভাঙল দেবী। এই দেখো, তোমায় বলতে একদম ভুলে গেছিলাম। কি? অনিমেষদা ফোন করেছিল? কখন? তুমি যখন নাক ডেকে ঘুমোচ্ছিলে তখন। মোবাইলে ফোন করেছিল নাকি? শুনতে পাইনি তো। না, ল্যান্ড ফোনে। আমায় তো বললেন মোবাইলে পাচ্ছেন না তোমায়, তাই ল্যান্ড ফোনে করলেন। যাকগে, তুমি একবার কল করে নিও, না হলে ভাববেন আমি তোমায় বলিনি। দেবীর খাওয়া শেষ। আমের চাটনি খেতে খেতে টক টক করে বিচিত্র শব্দ তুলছে জিভে। থালার পাশে পড়ে থাকা ভাতের দানা কুড়াতে কুড়াতে বললাম, ঠিক আছে, করব ফোন। তোমার কি দেরি হবে? আমি উঠলাম তাহলে। আমার কথার উত্তর দিল না দেবী। নির্বিকার মুখে আমের আটি চুষছে। মুখ ধুয়ে এসে খবরের কাগজটা নিয়ে সবে বিছানায় উঠতে যাচ্ছিলাম, অনিমেষের কথা মনে পড়ল। মোবাইলটা নিয়ে অনিমেষের নম্বর টিপলাম। একবার রিং হতেই অনিমেষের ভাঙা ভাঙা স্বর ভেসে এলো। হ্যাঁ রজত, বলো। বিরক্ত গলায় বললাম, আবার ফোন করেছিলে? কি ব্যাপার? ব্যাপার যে কি তা তো তুমি জানোই। দেখো অনিমেষ, এসব দেখো দেখো ছাড়ো। কাজটা হবে কি হবে না বলো। যদি না হয় তাহলে বৌদিকে নিয়ে প্রমীলার কাছে পৌঁছে যাব। অনিমেষ, ইউ আর গোয়িং টু ফার। এখনো বেশি দূর যাইনি ভায়া, তবে আমার কাজ না হলে যেতে তো হবেই। অনিমেষ, আমি শুধু ওদের সাহায্য করতে যাই। প্রমীলার স্বামী অসুস্থ। প্রমীলা টিউশনি করে যে কটা টাকা পায় তাতে ওদের ভালোভাবে চলে না। পুরনো প্রেমিকাকে মুঠো মুঠো টাকা দেবার অজুহাতটা তোমার বউ বিশ্বাস করবে তো? যাকগে, কাজের কথা শোনো। আমি কাল আবার ফোন করব। অনেক সময় আছে, মাথা ঠান্ডা করে ভাবো। বৌদি আর তোমার ছেলে এসব কেলেঙ্কারি কথা জানলে কি ভালো হবে? রাখি তবে, কাল কথা হচ্ছে। ফোনটা রেখে খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। মাথা কাজ করছে না, হাত পাও অবশ হয়ে আসছে ক্রমাগত। দেবী জানলে কি হবে? কিভাবে নেবে দেবী ব্যাপারটা? এত বছরে ওকে যেটুকু চিনেছি তাতে দেবী সব সহ্য করতে পারে, কিন্তু মিথ্যাচার একেবারেই না। অনিমেষের দাবি মেনে নেওয়াটাই কি বুদ্ধিমানের কাজ হবে? কিন্তু ভবিষ্যতেও যে অনিমেষ আবার অন্য কিছু নিয়ে ব্ল্যাকমেল করবে না তার গ্যারান্টি কি? তোলপাড় হয়ে যাচ্ছে মনের ভেতরটা। অনিমেষ আমার বাল্যবন্ধু। অকপটে সব অনিমেষকে বলতাম এক সময়। আজ তারই সুযোগ নিচ্ছে অনিমেষ। না, অনিমেষকে দোষ দিয়ে লাভ নেই। অনিমেষের হাতে খোরাক তো আমি নিজেই তুলে দিয়েছিলাম। প্রমীলা আর আমার ঘনিষ্ঠতার কথা আমি অনিমেষকে বলেছিলাম। কলেজ জীবনের প্রেম পূর্ণতা পাবার আগেই প্রমীলার বিয়ে হয়ে গেছিল। বিয়ের প্রায় 7 বছর পর প্রমীলা আমার সাথে আমার অফিসে দেখা করতে আসে। স্ট্রোক হয়ে তার স্বামী তখন বিছানায়। চাকরি চলে গেছে। 2 ছেলে মেয়ে নিয়ে প্রমীলার না খেতে পেয়ে মরার অবস্থা। এই পরিস্থিতিতে কি করা উচিত ছিল আমার? ফিরিয়ে দিতাম প্রমীলাকে? তাহলেই কি দেবীর কাছে আমি সৎ চরিত্রবান স্বামী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারতাম? অনিমেষের ধারণা প্রতি মাসে আর্থিক সাহায্য করার পরিবর্তে আমি প্রমীলাকে ভোগ করি, এ কথা যে সর্বৈব মিথ্যা। তা কি দেবীও বিশ্বাস করবে? কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না। দেবীর ডাকে চমকে উঠলাম। চা নিয়ে এসেছে দেবী। 4টে বেজে গেছে তার মানে। আমার হাতে চায়ের কাপ ধরিয়ে দেবী ড্রেসিং টেবিলের সামনে রাখা বেটে টুলটায় বসেছে। সইয়ে সইয়ে চুমুক দিচ্ছে গরম চায়ে। অনেকদিন পর দেবীর দিকে চেয়েছিলাম। অদ্ভুত এক সারল্য আছে দেবীর মধ্যে। প্রায় 14 বছরের দাম্পত্য আমাদের। এই দীর্ঘ সময় বলতে গেলে কিছুই কেড়ে নিতে পারিনি দেবীর থেকে। আজও দেবী চঞ্চল, আজও সে কোমল। আমি হয়তো বড্ড বেশি বদলে গেছি। বলতে দ্বিধা নেই, দেবীর সারল্যটুকুর সুযোগই আমি বারবার নিয়েছি। মিথ্যে বলেছি দেবীকে, আর নিজের মনকে প্রবোধ দিয়েছি যা করছি তা তো পাপ নয়। একটা পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে কি সত্যি অপরাধ করেছি আমি? দেবীকে বোঝালে ও কি বুঝবে না? আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বোধহয় একটু অবাক হলো দেবী। কি হয়েছে? ওরকম বোকার মতো তাকিয়ে আছো কেন? কই কিছু না তো। কিছু না? নাকি আমায় বলা যাবে না? ভুরুতে ইয়া মোটা ভাঁজ ফেলে আমার দিকে তাকিয়ে আছে দেবী। উফ, কি তীক্ষ্ণ দৃষ্টি!
যেন আমার অন্তরটা অবধি পড়ে ফেলছে। মাথা ঝাঁকিয়ে বললাম তো কিছু হয়নি, বারবার এক কথা কেন জিজ্ঞাসা করছো? দেবীকে এড়াতে তাড়াতাড়ি জানালার দিকে মুখ ফেরালাম। দেবীর দিকে না তাকিয়েও বুঝতে পারছিলাম ও আমার দিকেই তাকিয়ে আছে। অনিমেষের ফোনটা এলো পরদিন বেলা 12টা নাগাদ। কে জানে কি উদ্দেশ্যে মোবাইলে না করে ল্যান্ডফোনে কল করলো অনিমেষ। ফোনটা ধরতেই যথারীতি ও আমায় হুমকি দিতে শুরু করলো। আর পারছিলাম না মাথায় নিতে। অফিসে বদনামের তোয়াক্কা না করেই ওর কাজটা করে দেব ঠিক করলাম। বিকেলের দিকটায় দেবী ছাত্র পড়ানো নিয়ে ব্যস্ত থাকে। অনিমেষকে বিকেলে আসতে বলে দিলাম। বিকেলের চাটা খেয়ে অপেক্ষা করছি। 5টা বাজতে চলল, আজই ছেলে মেয়েগুলোর দেখা নেই। আসবে তো ওরা? অস্থির অস্থির লাগছিল আমার শরীরটা। অনিমেষ দেবীর সামনে কিছু বললে কি হবে ভাবতে পারছিলাম না। বারবার ঘর বার করছিলাম। অনিমেষের মোবাইল নেই, ওর বাড়িতে ফোন করলাম, বেজেই যাচ্ছে ফোন। তার মানে অনিমেষ বেরিয়ে পড়েছে। দুশ্চিন্তায় পাগলের মতো হয়ে পাঞ্জাবিটা গায়ে দিয়ে সবে বেরোতে যাব, সামনে দেবী। কোথায় চললে? ওই একটু মোড়ের মাথায়। এখন হঠাৎ? পকেটের মধ্যে ভর্তি সিগারেটের প্যাকেটটা চেপে ধরে বললাম, সিগারেট ফুরিয়ে গেছে। ফুরিয়ে গেছে? এর মধ্যে? সকালেই তো বাজারের সাথে কিনে আনলে দেখলাম। ভুল দেখেছ, পাশ কাটিয়ে বেরোতে যাচ্ছিলাম। হাত চেপে ধরল দেবী। আমি জানি তুমি কোথায় যাচ্ছ। বাড়ি অবধি অনিমেষদাকে আসতে দেবে না, তাই না? মানে কি বলতে চাইছো তুমি? মানেটা তুমি খুব ভালো করেই জানো। তবে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, অনিমেষদা আসবেন না। কেন? অস্ফুটে বলে উঠলাম, কারণ আমি অনিমেষদাকে আসতে বারণ করেছি। তো তুমি? হ্যাঁ আমি। সকালে তোমার সাথে অনিমেষদার কথা হবার পর আমি ওনাকে ফোন করেছিলাম। গলগল করে ঘামছি আমি। বুঝে আসা গলায় বললাম, তুমি অনিমেষদাকে ফোন করেছিলে? কি বলেছে তোমায় অনিমেষ? কি আবার বলবেন? আমি ওনাকে বললাম, তোমায় ভয় দেখিয়ে লাভ নেই, তোমার নারী নক্ষত্র সব আমার জানা। আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না দেখে দেবী আবার বলল, আচ্ছা তোমার কি আমাকে খুব নিষ্ঠুর মনে হয়? তুমি কি করে ভাবলে একটা অসুস্থ মানুষকে তুমি সাহায্য করলে সেটা নিয়ে আমি তোমায় ভুল বুঝব? অনিমেষদার মানসিকতা বিকৃত হলেও আমার সেটা নয়। দেবী, তুমি এসব জানলে কি করে? মুচকি হাসল দেবী। কাল দুপুরে যখন খেয়ে উঠে অনিমেষদাকে ফোন করলে তখন টুকরো টুকরো কিছু কথা আমার কানে এসেছিল, কিন্তু পরিষ্কার হয়নি ঘটনাটা। মনে হয়েছিল কিছু একটা লুকোচ্ছ আমার থেকে। আজ সকালে অনিমেষদা যখন ফোন করলেন আমি একতলা থেকে ফোন তুলে সব শুনেছি। তারপরে ঠিক করলাম ওনার সাথে আমার কথা বলাটা দরকার। তুমি জানতে সব কিছু? এত বছর ধরে ঘর করছি তোমার সাথে, তোমায় আমি হাড়ে হাড়ে চিনি। বউকে লুকিয়ে প্রেম করা তোমার কম্য নয়। যাগ্গে, অনিমেষদাকে যা বলার বলে দিয়েছি, আশা করি আর কোনোদিন তোমায় বিরক্ত করবে না। দেবীকে দেখছিলাম পূর্ণ চোখে। দেবী আমায় এত বোঝে। কবে থেকে আমাদের মন দুটো এভাবে মিশে গেল বুঝিনি তো। একেই কি ভালোবাসা বলে, নাকি বন্ধুত্ব? যাই হোক, যেটাই হোক, বড় সুখের, বড় মধুর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। ধন্যবাদ।